এবং বাংলাদেশে বিশেষ করে সাম্প্রদায়িক যে ক্রাইসিসটা অত্যন্ত সুকৌশলের সাথে অত্যন্ত নিপুণভাবে এত সুন্দর ধীরে ধীরে বাংলাদেশের ক্রাইসিসটা তৈরি করেছে ভারত, যে যাদের নিয়ে এই সমস্যাটা অর্থাৎ হিন্দু সম্প্রদায়, তারা নিজেরাও বুঝতে পারেনি যে ভারত তাদের ভাগ্য নিয়ে কীভাবে ছিনিমিনি খেলেছে। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভারতীয় সরকার অর্থাৎ তাদের জন্য জমি দেওয়া, তাদের ভবিষ্যৎ কর্মজীবী করে তোলা, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সে দেশের নাগরিকত্ব দিয়ে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া, বড় ধরনের দেশের সরকার তো বারবার ঘোষণা করেছেই। পক্ষান্তরে এদেশে রয়ের এজেন্ট, আইএসএসের এজেন্ট, ইসকনের এজেন্টরা বিভিন্নভাবে প্রত্যেকটি হিন্দু পরিবারে তারা কুঠার হেনেছে, এতটা শক্তিশালী অথচ স্মুথলি, নীরবে, সাইলেন্টলি তারা বাংলাদেশে থাকা হিন্দুদের বুঝিয়েছে যে যে কোনো মুহূর্তে যদি সাম্প্রদায়িক কোনো ধরনের হানাহানি 67-র মতো বা 47-এর মতো হয়, তাহলে এদেশের হিন্দুদের বা 71-এর মতো এদেশের হিন্দুদেরকে দেশের মুসলমানরা জবাই করে মেরে ফেলবে, তাদের সম্পদ কেড়ে নেবে, তাদের মা বোনের ইজ্জত নষ্ট করবে, বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে এমন ধরনের একটি শঙ্কার ভিতরে রাত দিন মানে জীবন যাপনের ভিতরে রেখেছে যে তারা প্রতিটা মুহূর্তই বাংলাদেশে বাস করে, কিন্তু তাদের নজর, পজিশন এবং অর্থের বড় একটি খরচের জায়গা ভারতে করে রাখে। অর্থাৎ ভারতের এতে অনেক লাভ। বাংলাদেশে যত চাকরিজীবী আছে, সম্পদশালী আছে, এইসব সম্পদ বা চাকরিজীবীদের অর্থ যেন ভারতে লগ্নি করা হয়। ভারতকে এস্টাবলিশ করার জন্য তারা বাংলাদেশের হিন্দুদেরকে অর্থনৈতিকভাবে ব্যবহার করবার জন্যই তারা বারবার ঘুরে ফিরে বাংলাদেশে হিন্দুদেরকে সংখ্যালঘু বলে সাম্প্রদায়িক দায়ী করে তারা মুসলমানদের থেকে সরিয়ে রেখে মনস্তাত্ত্বিকভাবে চায় যেন তাদের সমস্ত চিন্তাভাবনা ভারতকে নিয়েই করে বাংলাদেশের হিন্দুরা। ভারত আদতে তো কখনোই হিন্দুত্ববাদী রাষ্ট্র ছিল না, জনগণও ছিল না, কিন্তু কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এটাকে হিন্দুস্তান বা হিন্দুদের ভূমি বলে আখ্যায়িত করে সমগ্র হিন্দুদের একটি পুরা ভারতকেই তীর্থস্থানের মতো তাদের দৃষ্টিতে আনতে চায়। বাংলাদেশের যে কোনো ঘটনা হলেই তারা প্রথম উচ্চারণ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বাংলাদেশ সরকারের নির্যাতন নেমে আসছে বা বাংলাদেশের মুসলমানদের দায়ী করে। কিন্তু এই জায়গাটা, এই পরিস্থিতিটা বা এই শব্দটা বা এই ধরনের শঙ্কার কারণ কি, এইটাই তৈরি করেছে ভারত সরকার। বিশেষ করে আইএসএস বলেন, বিজেপি তো ক্ষমতায় আসার পরে বাংলাদেশ থেকে 71 সালে যে পরিমাণ হিন্দু ভারতে গিয়েছিল, বিজেপি ক্ষমতায় আসার পরে তাদেরকে ল্যান্ড দেওয়ার কথা বলে অর্থনৈতিক সুযোগ সুবিধা, ব্যবসার সুযোগ সুবিধা, যেটা বলে আধার কার্ড বা যে ধরনের রেশনিং ব্যবস্থা বা ভোটার করার ব্যবস্থা, যত ধরনের সুযোগ সুবিধা বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের হিন্দুদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এদেশের সমস্ত অর্থশালী লোকদেরকে তাদের দেশে পুনর্বাসন করে রেখেছে। এখনও বাংলাদেশে যেসব চাকরিজীবী, বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা বেতনধারী ভুক্ত যারা, তাদের সমস্ত জেলাভিত্তিক, থানাভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক ভারতের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা বিভাগের কাছে তাদের নামীয় তালিকা লিস্ট আছে। তারা ওইখান থেকেই তারা নির্দেশনা দিচ্ছে কোন পরিবারের সাথে কে যোগাযোগ করবে, কে কথা বলবে, তাদের অর্থকরী কীভাবে ভারতে নেবে, সকল ধরনের সুযোগ সুবিধা এই দেশে থাকা হিন্দুদের মাধ্যমে তারা তৈরি করে নিচ্ছে। আর এর সাথে বড় একটি যোগান দিচ্ছে আওয়ামী লীগে থাকা বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক, শ্রেষ্ঠ বেঈমান মির্জাফর, মুসলিম সম্প্রদায়ের লোকেরা, যারা হিন্দুদের থেকে চুষে খেতে ভালোবাসে। অর্থাৎ তারা যাবার সময় সাহায্য সহযোগিতাও করে, যেমন ঠিক তেমনি এই সাহায্য করার বদৌলতে তারা অনেক পয়সা হিন্দুদের কাছ থেকে লুফে নেয়, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনেরা, এই দালালেরা। এদের জন্যই বাংলাদেশের সবচেয়ে বেশি এই সাম্প্রদায়িক
যে বিভাজন তৈরি হয়ে আছে, 75 ভাগ ভারতের দোষ, 25 ভাগ হলো এদেশে থাকা রাজনীতির সাথে, আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত। বাংলাদেশকে নিয়ে তাদের কুচক্রী যে রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে দেশে, চট্টগ্রামকে নিয়ে, রংপুরকে নিয়ে, এই যে খেলায় মেতে উঠেছিল, এর খেলার নেপথ্যের পিছনে নায়িকা সরকারিভাবে একেবারে বাংলাদেশের সরকারি থেকে ইন্ধন জুগিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে এত নাক গলাবার সমস্ত রাস্তাঘাট তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার সমস্ত দপ্তরে একেবারে নির্দিষ্ট পরিমাণ ভারতের রয়্যাল এজেন্ট সরাসরি ভারতীয়দেরকেও যেমন দিয়েছে, তেমনি ভারতের সরাসরি এজেন্টভুক্ত এদেশের চাকরিতে আছে যারা ভারতের সরাসরি বেতনভুক্ত এজেন্ট এই দেশে চাকরি করছে। একই পর্যায়ের একই সমমানের একজন ইঞ্জিনিয়ার বলেন, কনস্ট্রাকশনের ফার্মের যে কোনো পজিশনের লোকদেরই বলেন, বাংলাদেশের থেকে 3 গুণ 4 গুণ বেতন বাড়িয়ে দিয়ে সেই সব বেতনের অর্থ ভারতে অত্যন্ত কৌশলে পাচার করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, এবং এর পিছনে কাজ করে গেছে শেখ হাসিনা। অতএব বাংলাদেশে যেসব হিন্দুরা আছে তাদেরকেই প্রথম সতর্ক হইতে হবে যে তারা কোন ফাঁদে পা দিচ্ছে। বাংলাদেশ থেকে অনেক হিন্দু সম্প্রদায় 71 সালে যারা গিয়েছিল বা পরবর্তীতে যারা গেছে, অনেক বন্ধু বান্ধব, অনেক সহপাঠী, ক্লাস ফ্রেন্ড থেকে শুরু করে চাকরি করেছে আমাদের সাথে, এমন লোকও রিটায়ারমেন্ট আসার পরে অর্থকরী সমস্ত কিছু নেওয়ার পরে ভারতে চলে গেছে, এবং তারা এসে পেনশন তুলে নিয়ে যায় এই দেশে এসে। আশ্চর্যের ব্যাপার। যাক, তাদের কাছে যখন জিজ্ঞাসা করি কেমন আছেন, কী অবস্থায়, বলছে ভাই মরণ ফাঁদে পা দিয়েছি। ওই দেশে মান সম্মান বলে কোনো কিছু তো আমাদের নেই। সেটেলার বলেন, ঘটি বলেন, বাঙ্গাল বলেন, যে কোনো ব্যাপারেই বিশ্রী ভাষায় যেমন গালিগালাজ করে, তেমনি আমাদের কি একটা অচ্ছুত নিম্নবর্ণের হিন্দুত্ব জায়গায় রেখে দিয়েছে। কোনো জায়গায় সম্মানের জায়গায়, সামাজিক অবস্থান বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, কোথাও স্থান তো নেই। কুকুরের মতো রাস্তাঘাটে জীবনযাপন করছে তারা এই দেশ থেকে যাওয়ার পরে। অথচ এই দেশের যারা হিন্দু, যারা বেশিরভাগই অনভিজ্ঞ, এবং যারা বিজ্ঞ তারা তো বিজ্ঞতার পরিচয় দিচ্ছে, ওইখানে যে বড় বড় পজিশনে আছে তাদের দেখে 100 ভিতরে একজন বাংলাদেশের ডাক্তার নন্দগোপাল দেখলাম ভারতের বড় মেডিকেল কলেজে তিনি শিক্ষকতা করছেন। তিনি বড় মাপের ডাক্তার ছিলেন, ভারতে গিয়ে ডাক্তারি করছেন, সেটা ঠিক আছে, কিন্তু একজন শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র চাকরিজীবী যারা করে গেছেন তাদের তো অবস্থান ওখানে পাওয়া তো দূরের ব্যাপার। সরকারি খাস জমি থেকে যে জমিটা দিচ্ছে, তারপরে ভবিষ্যতে কি করে খাবে? কোনো আবাদি জমি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য। ভারতের যে লোক সংখ্যা সেই অনুপাতে যে কর্মক্ষেত্রের সংকলন, ভারতের কত পার্সেন্ট? 20% বেশি লোক বিদেশের শ্রমজীবী হিসাবে সারা পৃথিবী ছড়িয়ে আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা নিম্নমানের সুইপারের কাজ পর্যন্ত করে ভারত থেকে গিয়ে। বিভিন্ন দেশের বড় বড় দেশে, আমেরিকা বলেন, কানাডা বলেন, ব্রিটেন বলেন, সমস্ত ধরনের শ্রমিক লেভেলের লোক ভারতের থেকে যাওয়া। ভারতের ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, সব ভারতের থেকে। অর্থাৎ ভারতেই কর্মজীবীদের কর্ম নেই। সেখান থেকে বাংলাদেশ থেকে এরা গিয়ে কী কর্ম করে খাবে, কি করবে? কিন্তু ভারত এদেরকে শুধুমাত্র রাজনৈতিকভাবে ব্যবহার করবার জন্য, এবং এদের দিয়ে বাংলাদেশের সবসময় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য এই হিন্দুদেরকে একটা টোপ হিসাবে ব্যবহার করে, এবং টোপে যে গেলে সেই মরে। গণপতিবাবুর আমি যতটুকু শুনেছি, তিনি রয়্যাল এজেন্ট থেকে, ভারতীয় এজেন্ট থেকে শুরু করেও তিনি যেখানে বাড়িটি করছিলেন সেই বাড়ি করবার জন্য তাকে নিষেধ করা হয়েছিল। যে পেনশন পেয়েছে, যে অর্থ এখানে লগ্নি করা হচ্ছে, বাংলাদেশে দরকার নেই, বাংলাদেশের ছোটোখাটো একটা টিনের ঘর থাক, বাকিটা ভারতের জন্য করা হয়। কিন্তু তিনি সেই কথা শোনেননি। তিনি বলেছেন যে আমি ভারতে যাব না, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশেই থাকব। যার জন্য এই ছলাকলা করে এই দুটো ছেলে, কি যেন নাম দেখলাম, সিদ্ধ আর কি মূর্ধ না কি যেন, দুটা হিন্দু ছিলেন, তাদেরই এজেন্ট দ্বারা প্রভাবিত করা হয়েছে। এবং তারা শুধু
উপরের দুইজন, এর পিছনে সরাসরি ভারতের এজেন্ট জড়িত আছে। বাংলাদেশে এই ধরনের ক্রাইসিস থেকে, অর্থাৎ জীবন রক্ষা করতে হলে, মান সম্মান নিয়ে বাঁচতে হলে, ভারতের থেকে তো নয়, বাংলাদেশের জন্য বাঁচতে হলে রয়ের থেকে দূরে যেমন থাকতে হবে, তেমনি সজাগ থাকতে হবে। তিনি যেন কোনো ধরনের ভারতীয় এই লোভনীয় ফাঁদে পা না দেন। লোভনীয় ফাঁদে পা দিবেন, এই দেশের থেকে সব সম্পদ রাতের আধারে অর্ধেক দামে বেচে বা পুরাটা যতটুকুন পারেন সম্ভব বেচে টাকা পয়সা নিয়ে চলে যাবেন, কিন্তু সেই টাকা ওই দেশে যাবার পরে আপনার হাতে থাকবে কিনা সন্দেহ। আপনার জায়গা পর্যন্ত পৌঁছাতে পথের থেকে ছিনতাই হবে, কেড়ে নেবে, আপনাকে নিঃস্ব করে এমনভাবে তারা শ্রমিকের জায়গায় নিয়ে যাবে। হয়তো কৃষি শ্রমিক হইতে হবে, কলকারখানার শ্রমিক হইতে হবে, রেলের শ্রমিক হইতে হবে, বাজারের ঝাড়ুদার, বাজারের পাহারাদার, বিভিন্ন ধরনের টোকা হিসাবে আপনার জীবনের বাকি সময়কে অতিবাহিত করতে হবে। এর থেকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের ব্যক্তিগতভাবে একবার ব্যক্তি পর্যায়ে যদি একটি মাত্র উদাহরণ দেখাতে পারে যে একজন হিন্দুর সাথে একজন মুসলমান অশোভন আচরণ করছে, একজন মুসলমান একজন হিন্দুর যে কোনো সম্পদ, যে কোনো বস্তু অপহরণ করেছে, কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে তার থেকে বঞ্চিত করেছে, একটা উদাহরণ বাংলাদেশের কোনো হিন্দু দেখাতে পারবে না, কিন্তু ভারত থেকে দেখাতে পারবে। অর্থাৎ ভারত এটাকে ইস্যু করে নিয়ে বাংলাদেশে থাকা হিন্দুদের মনস্তাত্ত্বিকভাবে এতটা ভয় ভীতির ভিতরে দেখাবে, নাটক করে, যে বাংলাদেশের হিন্দুরা এতটা অসহায়, এতটা বিপদের সম্মুখীন হয়ে আছে, যে কোনো মুহূর্তে তাদের সমস্ত কিছু কেড়ে নিয়ে একেবারে রাস্তায় নামিয়ে দেওয়া হবে, বা রাতে গরু পাচারের মতো তাদেরকে পাচার করে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের যেসব হিন্দুরা আছে তারা তো জানে, তারা ফিজিক্যালি সশরীরে তারা তো জানে যে বাংলাদেশের কোনো মুসলমান তাদের সাথে যেভাবে আর্থিক সম্পর্ক করে, পাশাপাশি হাট বাজার, দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষেত্র, সমস্ত জায়গায়, এই কর্মক্ষেত্র, জীবনের যে কোনো পর্যায়ের কর্মক্ষেত্রেই এমন কোনো উদাহরণ নেই যে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোনো বিভাজন আছে, বিভেদ আছে। তো বিভেদ শুধু ভারতের চোখেই বাংলাদেশের হিন্দুদের নিয়ে, আর কোথাও নেই, বিশ্বের আর কোনো জায়গাতেই নেই। এই জায়গাটা ভারত বাংলাদেশকে এমনভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করে যাচ্ছে, এর সুরাহা মডিফাইড হিন্দুদেরকেই হইতে হবে। তাদেরকে বুঝতে হবে কেন আমার দেশ বাংলাদেশ নয়, কেন আমার দেশ ভারত। আমার কর্ম, আমার জন্ম, আমার মাতৃভূমি, আমার সিনিয়র বয়স্করা, আমার জুনিয়র ভবিষ্যতেরা যে নিরাপত্তায় দেশে পাবে। বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দুরা, অথচ চাকরির কত পার্সেন্ট কোটা তারা দখল করে আছে। কিন্তু ভারতে গেলে সেই সুবিধা, যে যোগ্যতায় বাংলাদেশে একজন হিন্দু চাকরিজীবী চাকরিতে প্রবেশ ঘটায়, সেই যোগ্যতায় ভারতের একজন শ্রমিক হাপড় টানে, হাতল চালায়, কাস্তে চালায়, শাবল চালায়, একেবারে নিম্নমানের শ্রমিক হিসাবে কাজ করে। যে শিক্ষা নিয়ে বাংলাদেশে বিসিএস অফিসার বলেন বা ফার্স্ট গ্রেড অফিসারের চাকরি পায়, সেই গ্রেডের, সেই যে শিক্ষাগত যোগ্যতায় ভারতের মানে চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরিও জোটাতে পারবে না। এর গল্প তো অনেকেই জানে যে বাংলাদেশ থেকে এমবিবিএস করা ডাক্তার ভারতে গিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ করে। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের সেই একজন হিন্দু ডাক্তার যে ভারতে যেতে চায়, সে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত জায়গা, একজন ডাক্তার হিসাবে বিসিএস কর্মকর্তা, তার একটি চেম্বার আছে, সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারছে, ডাক্তার হিসাবে তার যে মুসলমান মানে জাতিভেদে সর্বশেষ একজন ডাক্তার যে সম্মানের জায়গায় আছে, যে অর্থকরী আয়ের উৎসের সুযোগ সুবিধা পাচ্ছে। ভারতে গিয়ে তিনি যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হয়, তার সম্মান কোথায়, তার আয়ের জায়গা কোথায়, ক্ষেত্র কোথায়, তার সামাজিক সম্মান কোথায়? কোথাও গিয়ে কোনো হিন্দু ভারতে গিয়ে বিন্দু মাত্র বাংলাদেশ থেকে অবস্থানগত দিক থেকে ছিটিয়ে ফুটাও ভালো অবস্থানে নেই, থাকতে পারবে না। অতএব ভারতের এই রাজনৈতিক প্রজ্ঞা, ভারতের এই রাজনৈতিক প্রলোভন, ভারতের এই রাজনীতির কূটকৌশলে পড়ে বাংলাদেশ থেকে আর কোনো হিন্দু যেন ভারতে স্বেচ্ছায় চলে না যায়। ভারতে গিয়ে যে কৃতদাস ভৃত্যের জায়গাটায় নিপতিত না হয়,
বাংলাদেশের সম্মানের সাথে আমাদের সাথে একাত্মার আত্মীয়ের বন্ধনে নাগরিক হিসাবে দেশকে শক্তিশালী করে তারা যদি দেশের প্রতি আসলেই আনুগত্য থাকে, দেশকে বাংলাদেশকে ভালোবেসে দেশের প্রতি তাদের মমত্ববোধ মায়া মমতা নিয়ে তাদের অর্থকড়ি দিয়ে এই দেশকেই যদি সুন্দর করে তারা পরিশীলন করে পরিগঠন করে, এদেশে তাদের সম্মানের বিন্দু মাত্র ক্ষতি তো নাই, বরং তারাই সবচেয়ে মাথার মুকুট হয়ে থাকবে মুসলমানদের কাছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ভারত বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে নোংরামিটা করছে, ভারতও যেন এটা নিবৃত্ত হয়। আর বাংলাদেশে থাকা প্রতিটি হিন্দু সম্প্রদায় দাদাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আর বিভাজনের সৃষ্টি করবেন না, নিজেদের হাত কেটে নিজেরা রক্ত ছড়িয়ে রক্তের ভেদাভেদ সৃষ্টি করবেন না, আর খুনোখুনির ভিতরে যাওয়ার পথ তৈরি না করে এই ইসকন, এই আরএসএস, এই বিজেপির এই ধরনের ফাঁদে পা না দিয়ে দেশের নাগরিক সম্মানিতভাবে দেশকে ভালোবাসুন। আসুন সবাই মিলে আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখি। ভারত ভারতের জায়গায় থাক, আমরা আমাদের জায়গায় থাকি। আপনি এদেশে যত সম্মানের সাথে থাকবেন, ভারত আপনাকে ততটা সম্মান দেবে। আর যদি আপনারা বারবার অসহায়ত্ব প্রকাশ করেন, ভারত আপনাকে পশুর মতো দেখবে, ভারতও আপনাকে অসম্মানের চোখে দেখবে। আপনারা আপনাদের পেশা নিয়ে গর্ববোধ করুন, ভারতের সাথে চ্যালেঞ্জ করুন, আমার এই শিক্ষাগত যোগ্যতায় তোমাদের দেশের কি পজিশন আছে, আমি কোন পজিশন আছি। প্লিজ বোঝার চেষ্টা করতে হবে, আবেগ দিয়ে নয়, মাটিকে ভাগ করে নয়, মানচিত্রকে ভাগ করে নয়, নিজের মানবতাকে ভাগ করে নয়। আপনার মাটি, আপনার দেশ, আপনার সন্তানের সুরক্ষার যত ধরনের ক্রাইটেরিয়া আছে দেশের এই রাষ্ট্রের, সেটার অংশীদার হন, বুঝতে চেষ্টা করুন। আর একবারও বলছি, রাষ্ট্র যে নাগরিকত্ব আপনারও যতটুকু সম্মান দিচ্ছে, আপনাকেও ততটুকু সম্মান দিচ্ছে। উভয় আমরা কেউ কম বেশি ভাগাভাগি করে নিচ্ছে না, কিন্তু ভাগাভাগি করে নিচ্ছি আমাদের ব্যথা বেদনা, অনাহারি, কষ্ট, ক্লেশ। আসি তো এ পর্যন্তই তো দেখে আসলাম, ওপারে গিয়ে কেউ ভালো নেই। খোঁজ খবর নিয়ে দেখুন, দূরের থেকে হাহাকার, শুধু বেদনার তৃষ্ণার্থের শব্দই কানে ভেসে আসবে। তার থেকে বাংলাদেশে শতগুণে আমাদের ভালোবাসার জায়গা দখল করে আছেন। দাদাদের কাছে, দিদিদের কাছে অনুরোধ, রাষ্ট্রকে নিয়ে আর বিভাজন তৈরি করতে ভারতের ফাঁদে পা দিবেন না। আশা করি আর একবার ভেবে দেখবেন।